এখন যদি এরকম হয় যে ধারে যদি বিক্রি করা হয়, যেমন ধারে বিক্রয়, ধারে বিক্রয় যদি হয় এরকম 1 লক্ষ টাকা, যে ধারে বিক্রয় 1 লক্ষ টাকা, ধারে বিক্রয় মানে বাকিতে বিক্রয়। এখন ধারে বিক্রয় বলতে বাকিতে বিক্রয়, বাকিতে যদি বিক্রি করা হয় তাহলে আমরা টাকা পাবো মানুষের কাছে। ধারে বা বাকিতে যদি বিক্রি করি তাহলে আমরা অন্য কোনো লোকের কাছে আমরা টাকা পাবো। আর আমরা কারোর কাছে টাকা পাবো এরকম সম্পর্ক যদি হয় সেটা হলো দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে যদি আমরা বাকিতে পণ্য বিক্রি করে দেনাদার হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, দেনাদার হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, এবং বিক্রয় হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা, এরকম যদি আমরা বাকিতে বিক্রি করি, বাকিতে যদি আমাদের মাল বিক্রি করি, আমরা যে মালের ব্যবসা করি, আমরা যে পণ্যের ব্যবসা করি, সেই পণ্য যদি বাকিতে বা ধারে বিক্রয় করি তাহলে কিন্তু আমরা মানুষের কাছে টাকা পাবো। আমরা ধারে যদি বিক্রি করি, বাকিতে যদি বিক্রি করি তাহলে অন্য একটা পক্ষের কাছে, অন্য একটা প্রতিষ্ঠানের কাছে কিন্তু আমরা টাকা পাবো। আমরা টাকা পাবো এরকম সম্পর্ক যদি হয় তাহলে সেটার নাম হলো দেনাদার অথবা প্রাপ্য হিসাব, দেনাদার অথবা প্রাপ্য হিসাব। তাহলে ধারে বিক্রয়ের ফলে আমরা যার কাছে ধারে বিক্রি করলাম তার সাথে আমাদের একটা সম্পর্ক হবে, আমরা যার কাছে মাল বিক্রি করলাম তার সাথে আমাদের একটা সম্পর্ক হবে, সেই সম্পর্কের নাম হলো দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে আমরা টাকা পাবো ভবিষ্যতে, এ টাকা ভবিষ্যতে আদায় হবে, এবং যে টাকা ভবিষ্যতে আদায় হবে সেটা হলো সম্পদ। যে টাকা ভবিষ্যতে আদায় হবে সেটা হলো সম্পদ। আর সকল সম্পদ হলো ডেবিট, পৃথিবীর সকল সম্পদ ডেবিট। আমাদের চিন্তা করতে হবে যে টাকাটা ভবিষ্যতে আদায় হবে সেটা সম্পদ, আর পৃথিবীর সকল সম্পদ ডেবিট, তার মানে দেনাদার হিসেবে হলো ডেবিট। এবং আমরা যে জিনিসের ব্যবসা করি সেই জিনিস যখন আমরা ক্রয় করে নিয়ে আসবো তখন হবে খরচ। আমরা যে জিনিসের ব্যবসা করি সেই জিনিস যখন আমরা ক্রয় করবো তখন হবে খরচ, আর সেই জিনিস যখন আমরা বিক্রি করবো তখন হবে আয়। যে জিনিস যে জিনিসের ব্যবসা আমরা করি সেই জিনিসটা যদি বিক্রয় করি তাহলে আমাদের আয় হবে আয়। আর পৃথিবীর সকল আয় হলো ক্রেডিট, পৃথিবীর সকল আয় হলো ক্রেডিট। তাহলে বিক্রয় ক্রেডিট, এবং বিক্রয় করলে আমাদের দোকানের মাল অথবা আমাদের গোডাউনের মাল কিন্তু কমে যায়। বিক্রয় করলে আমাদের দোকানের মাল অথবা গোডাউনের মাল কমে যায়, এবং মাল হলো সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তাহলে বিক্রয় ক্রেডিট হওয়ার কারণ দুইটা, বিক্রয়কে ক্রেডিট করার কারণ হলো দুইটা। প্রথম কারণ হলো বিক্রয় হলো আয়, পৃথিবীর সকল আয় ক্রেডিট। এবং বিক্রয় করলে দ্বিতীয় কারণ, বিক্রয় ক্রেডিট হওয়ার দ্বিতীয় কারণ হলো বিক্রয় করলে গোডাউনের মাল এবং দোকানের মাল কমে যায়, মাল হলো আমাদের সম্পদ। সম্পদ বাড়লে ডেবিট হবে, সম্পদ কমলে ক্রেডিট হবে। এখানে বিক্রি করলে সম্পদ কমে যায়, এজন্য বিক্রয় হিসেবে হচ্ছে ক্রেডিট। তাহলে এই দেনাদার কিন্তু আমাদের সম্পদ হয়েছে যখন আমরা বাকিতে মাল বিক্রি করলাম, বাকিতে যখন আমরা অথবা ধারে যখন আমরা মালটা বিক্রি করলাম তখন যে সম্পর্কের সৃষ্টি হলো সেটা হলো দেনাদার। এবং দেনাদারের কারণে কিন্তু আমাদের সম্পদের সৃষ্টি হয়েছে, কারণ দেনাদার হলো কি আমরা টাকা পাবো, বাকিতে মাল বিক্রি করছি টাকা পাবো, আর যে টাকা পাবো সেটা এখন ভবিষ্যতে আদায় হবে, আর যে টাকা ভবিষ্যতে আদায় হবে সেটা হলো সম্পদ। তার মানে দেনাদার সম্পদ, দেনাদার আমরা টাকা পাবো মানুষের কাছে আমরা টাকা পাবো, ভবিষ্যতে আদায় হবে, যে টাকা ভবিষ্যতে আদায় হবে সেটা সম্পদ, অর্থাৎ দেনাদার হলো ডেবিট, দেনাদার অথবা প্রাপ্য হিসাব, দেনাদার অথবা প্রাপ্য হিসাব ডেবিট। এবং বিক্রয় হলো যে জিনিসের ব্যবসা আমরা করি, যে মালের ব্যবসা করি সেই মাল আমরা বিক্রি করে ফেলছি, এই মাল বিক্রি করলে আমাদের আয় হয়েছে, সকল আয় হলো ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবং বিক্রি করলে দোকানে মাল কমে যায়, গোডাউনের মাল কমে যায়, সেজন্য সম্পদ কমে যায়, এজন্য বিক্রয়কে ক্রেডিট করা যায়। তাহলে বিক্রয়কে ক্রেডিট করার কারণ হলো দুটা, বিক্রি করলে আয় হয় এবং বিক্রি করলে গোডাউনের মাল কমে যায়, দোকানের মাল কমে যায়, অর্থাৎ দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এখন যদি এরকম হয় যে এই যে দেনাদার বাকিতে যে মাল বিক্রি করা হয়েছে এটা কিন্তু সারা জীবনের জন্য কিন্তু বিক্রি করা হয়নি, অর্থাৎ সারা জীবনের জন্য কিন্তু বাকি দেওয়া হয়নি, ভবিষ্যতে কিন্তু ধীরে ধীরে কিন্তু টাকাটা আদায় হবে। এখন যদি এরকম হয় যে 50,000 টাকা আদায় হয়েছে, এরকম যদি হয় যে 50,000 টাকা
আদায় হয়েছে, আদায় 50,000 টাকা আদায় হয়েছে, 50,000 টাকা আদায় হয়েছে, এরকম যদি হয় তাহলে নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব হবে ডেবিট, নগদান হিসাব ডেবিট 50,000 টাকা। এবং দেনাদার হিসাব হবে ক্রেডিট 50,000 টাকা, দেনাদার হিসাব হবে ক্রেডিট 50,000 টাকা। অর্থাৎ যখন বাকিতে মাল বিক্রি করছি তখন হচ্ছে দেনাদার, তো দেনাদার ডেবিট হয়েছে, তখন সম্পদ ছিল। এখন সে দেনাদারের কাছ থেকে যদি টাকা আদায় করে নেই তাহলে দেনাদারের পরিমাণ কিন্তু কমে যাবে। অর্থাৎ বাকিতে মাল বিক্রি করছিলাম 1 লক্ষ টাকা, সেখান থেকে টাকা আদায় করলাম হলো 50,000 টাকা, তাহলে দেনাদার থাকলো এখন কত? 50,000। অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার কারণে দেনাদারের পরিমাণ কমে গেছে, এটি স্বাভাবিক, দেনাদারের পরিমাণ কমে গেছে। তাহলে দেনাদার ছিল 1 লক্ষ, আমি 50,000 টাকা আদায় করে নিচ্ছি, দেনাদার কমে গেছে, দেনাদার কমলে ক্রেডিট হবে। দেনাদার হলো সম্পদ, দেনাদার হলো সম্পদ, আর পৃথিবীর সকল সম্পদ হবে ডেবিট। সম্পদ যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, সম্পদ যদি কমে যায় তখন হবে ক্রেডিট। এখানে সম্পদ ছিল 1,50,000 টাকা আদায়, তার কাছ থেকে আদায় করার কারণে দেনাদারের পরিমাণ কমে গেছে, দেনাদার হলো সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হবে। এই যে দেনাদার হিসাব ক্রেডিট। এবং নগদ টাকা যদি আদায় করে থাকি, নগদ টাকা আদায় করার কারণে আমাদের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে, নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে মানে সম্পদ বৃদ্ধি পাইছে। নগদ টাকাও একটা সম্পদ, নগদ টাকাও একটা সম্পদ, সকল সম্পদ হলো ডেবিট, সম্পদ বাড়লে ডেবিট। তাহলে এই দেনাদারের কাছ থেকে যখন আমি নগদ টাকা আদায় করে নিছি তখন আমাদের যে নগদ টাকার পরিমাণটা আছে সেই পরিমাণ আরো বৃদ্ধি পাইছে। নগদ টাকার পরিমাণ হলো সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এজন্য যে নগদান হিসাব ডেবিট হয়েছে। অর্থাৎ এখানে সম্পদ হলো দুইটা, দেনাদার একটা সম্পদ, নগদান একটা সম্পদ। দেনাদার সম্পদ কমে গেছে কারণ আমি বাকি দিয়েছিলাম 1 লক্ষ টাকা, সেখান থেকে 50,000 টাকা আদায় করে নিচ্ছি, আর 50,000 টাকা আছে, তার মানে দেনাদার হলো সম্পদ, টাকা আদায় করার কারণে দেনাদার কমে গেছে, সম্পদ কমে গেছে। যে সম্পদ কমে সেই সম্পদ ক্রেডিট হবে, দেনাদার পরিমাণ কমে গেছে, দেনাদার হিসাব ক্রেডিট হচ্ছে। আবার এই জায়গায় নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে, নগদ আদায় করছি, নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে, নগদান হিসাব ডেবিট হয়েছে। এখন যদি নগদে আদায় না করে যদি চেক আদায় করতাম, নগদ টাকা গ্রহণ না করে যদি চেক গ্রহণ করতাম, চেক, আর চেক গ্রহণ করে কিন্তু ব্যাংকে যাইতেই হয়, ব্যাংকে জমা দিতেই হবে। এজন্য চেক যদি পাওয়া যায় তাহলে আমরা সেটাকে লিখতে পারি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ডেবিট। চেকে যদি টাকা পাওয়া যায়, দেনাদারের কাছ থেকে যদি আমরা চেক গ্রহণ করি তাহলে আমরা ধরে নিই যে ব্যাংকের ব্যালেন্স বেড়ে যায়, আর ব্যাংকের ব্যালেন্সে কিন্তু সম্পদ, ব্যাংকের ব্যালেন্সের সম্পদ। হ্যাঁ, এবং সকল সম্পদ ডেবিট, আমি আগে বলছি সকল সম্পদ ডেবিট হবে, এবং যে সম্পদ বাড়বে সেই সম্পদ ডেবিট হবে, যে সম্পদ কমবে সেই সম্পদ ক্রেডিট হবে। এখানে কিছুক্ষণ আগে লিখছিলাম যে নগদান হিসাব ডেবিট, অর্থাৎ নগদে যদি গ্রহণ করি, দেনাদারের কাছ থেকে যদি নগদে গ্রহণ করি, নগদের পরিমাণ বাড়বে, নগদান হিসাব ডেবিট হবে। আর দেনাদারের কাছ থেকে যদি চেক গ্রহণ করি, চেক গ্রহণ করে ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হবে, সেই ক্ষেত্রে ব্যাংকের ব্যালেন্স বাড়বে এবং ব্যাংক হিসাব ডেবিট হবে। মানে ব্যাংকের যে সম্পদ, ব্যাংকের যে ব্যালেন্স সেটা আমাদের সম্পদ, সেটা ডেবিট হবে। এবং দেনাদার তো কমে গেছে, দেনাদার কাছে টাকা পাইলে, অর্থাৎ দেনাদারের কাছ থেকে যদি আমরা নগদ টাকা গ্রহণ করি নগদান হিসাব ডেবিট হবে, আর যদি আমরা চেক গ্রহণ করি তাহলে ব্যাংক ডেবিট হবে। অর্থাৎ নগদে গ্রহণ করলে নগদান ডেবিট, ব্যাংকের মাধ্যমে গ্রহণ করলে, চেকের মাধ্যমে গ্রহণ করলে ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদার কিন্তু ক্রেডিট হবে যদি আমি তার কাছে আদায় করে নিয়ে থাকি, কারণ দেনাদারের পরিমাণ কমে যাবে।